বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় প্রদান করা হবে আজ। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করবেন। গত 24 ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। গত 10 ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। গত বছরের অক্টোবর মাসে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন আদেশ দেন আদালত। মানিকগঞ্জের দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিতে গাড়ির সিরিয়াল দেওয়া ও বকশিসের নামে বাড়তি টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসির কিছু অসাধু কর্মচারীর বিরুদ্ধে। এ কারণে বাড়তি ভোগান্তিতে পড়ছে ছোট বড় যানবাহনের চালকরা। এ বিষয়ে জড়িত কর্মরত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাট, এই নৌরুট ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী পারাপার হয়। এই সুযোগে ফেরিতে কর্মরত কিছু অসাধু ব্যক্তির সিন্ডিকেটে যে কোনো গাড়ি ফেরিতে উঠতে গেলে 10 টাকা ও ফেরি থেকে নামতে গেলে অতিরিক্ত 10 টাকা করে আদায় করা হচ্ছে। অবৈধ উপায়ে লাখ লাখ টাকা চাঁদা আদায় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের কয়েকজন কর্মচারী। বকশিশ দিতে রাজি না হলে যানবাহন চালকদের সাথে বাজে ব্যবহার সহ ভোগান্তিতে ফেলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বকশিসের নামে অবৈধ টাকা উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন যানবাহনের চালক সহ সচেতন মহল। নামার সময় দেই 10 টাকা, ওঠার সময় দেই 10 টাকা, যারা আর কি মেন্টাল সিরিয়াল করে। এটা বকশির নামে তারা টাকা নিচ্ছে, তারা নিয়ে তারা ইনকাম করছে, তারা কিন্তু এটা তো নোয়ার তো ঠিক আদৌ ঠিক নেই। এখানে এমনভাবে মনে করেন মানুষের একটা ট্রাকের ড্রাইভারের মনে করেন 2000-3000 টাকা নিয়ে আসে, এরা মনে করেন বাধা টাকা, এদের তো কোনো টাকা এরা আনে না। এদের এই টাকাটা মনে করেন এই দৌলতদিয়া ঘাটে মনে করেন আসার সময় এরা মনে করেন কি একটা ঝামেলার ভিতরে পড়ে যায়। 10 টাকা করে দিলে প্রতি 20 টাকা করে, প্রতি পার যে 20 টাকা করে 40 টাকা যায়, আমাদের নাস্তার টাকাটা যায়। আমার কথা হচ্ছে যে যেটা আমরা আসা যাওয়া করি এর ভিতরে যদি কেউ পায় বা কেউ করে, ঠিক আছে, আর আইন ব্যবস্থা করে নেওয়া হবে। 10 টাকা দেওয়া হয়, এটা আমরা বকশিশ হিসাবে দেই। এ বিষয়ে জানতে চাইলে জড়িত কর্মরত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিসি। এখানে বকশিশ কোনো শব্দ নেই। যদি কেউ সে বিআইডব্লিউটিসিতে কর্মরত আমাদের কর্মচারী হয় অথবা অন্য কেউ হয়, বকশিশ নামে কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া আদায় করা, এগুলি বেআইনি কর্মকাণ্ড। যে আইন লঙ্ঘন করবে এদেশের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ যাত্রায় ভোগান্তি রোধে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। সামনে সাইনবোর্ড ইঞ্জিনিয়ারিং কারখানা, আর ভেতরে চলছে অবৈধ ডাইং কারখানা, যার নেই ইটিপি প্ল্যানিংও। ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালিতে এমন ঘটনা ঘটেছে। এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, জনজীবন পড়ছে ঝুঁকির মধ্যে, এমনটি অভিযোগ তুলেছেন এলাকাবাসী। প্রতিনিধি মর্জিনা মনির রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ময়মনসিংহের ভালুকায় ডাইং ও সুতা রং করার কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। মারাত্মক রং ও কেমিক্যালে মিশ্রিত পানিতে নষ্ট হচ্ছে ফসলি জমিসহ গাছপালা, পুকুরের পানি। আগে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থাকলেও এখন হচ্ছে ডাইংয়ের কাজ, ফলে শিল্প বর্জ্যের প্রভাবে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। পরিবেশ দূষণ রোধ ও অবৈধ কার্যক্রম রোধে দ্রুত নাভানা ডাইং কারখানার কার্যক্রম বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। পুকুরে আগে গোসল করতাম, এই পুকুরে নামলেও এই যে চুলকানি বাড়তেছে, হঠাৎ করে মাছ মরে ভাসে উঠতেছে। আমাদের এই ফ্যাক্টরি ডাইংয়ের পানিতে নানান সমস্যা হয়, বায়ু দূষণ করতেছে, আমাদের সমস্যা হয়, অতিরিক্ত শব্দ লাগে, ঘুমানো জানা রাত্রের বেলা। অবৈধ কারখানা সম্পর্কে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নাভানা ডাইংয়ের পরিচালক। তবে গোপন ক্যামেরায় অনুমতিপত্র প্রসেসিং রয়েছে বলে দাবি তাদের। প্রোডাকশনটা হচ্ছে কতদিন অল্প শুধু যে কুলিং হয়। এ বিষয়ে জানতে চাইলে কারখানার লোকজনদের তলব করে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
ফরিদপুরে ভেজাল পণ্যের অভিযোগ তুলে ঘুষ দাবি, মাসোহারা আদায় সহ নামি দামি হোটেল রেস্তোরাঁর খাবার খেয়ে বিল না দেবার অভিযোগ উঠেছে মামুন হোসেন নামে স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে। তার এমন স্বেচ্ছাচারিতায় মুখ খুলেছেন জেলার হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলছে প্রশাসন। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। মানব সমাজের সুশাসন, ন্যায় বিচার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কিছু নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর দায়িত্ব দেওয়া হয়। তাদের কাজ হলো দুর্বলকে রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সঠিক নীতি ও নৈতিকতার প্রতিফলন ঘটানো। কিন্তু প্রশ্ন হলো, রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় থাকে তখন কি ঘটে? সম্প্রতি ফরিদপুরের ভেজাল পণ্যের অভিযোগ তুলে ঘুষ দাবি, মাসোহারা আদায়, ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে শহরের নামি দামি হোটেল রেস্তোরাঁয় ঢুকে খাবার খেয়ে বিল পরিশোধ না করা সহ নানান স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে ফরিদপুর পৌরসভার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ মামুন হোসেনের বিরুদ্ধে। কয়েকদিন আগের ঘটনা 960 টাকা খাবার পেলে যাবে সহমতে, তার 2 দিন পরে এসে আবার 10,000 টাকা জরিমানা ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে। ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে, আইসে একটা দুইটা থাকা সত্ত্বেও এটা করছে, জরিমানা করে দিয়ে গেছে। অমন করেন কেন বলেন, ক্লিয়ার করেন, না টাকা দেন। আমাকে কেন টাকা দেন না? একটা খাবার নেন এক জায়গা থেকে রেগুলার, আপনি কেন টাকা দেন না? ভাবির সামনে, এমনকি তার ওয়াইফের সামনে তাকে লজ্জা দিলাম, কেন ভাবি পাকায় না বাসায়? এত শত অভিযোগের বিপরীতে এতদিন কেউ কথা না বললেও এবার ক্যামেরার সামনে মুখ খুলেছেন অনেকে। সম্প্রতি তার বিরুদ্ধে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা একটি লিখিত অভিযোগও দিয়েছেন। ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে যায় এবং পরবর্তীতে দেখা করতে বলে। এটা আমি সাংবাদিকের কাছে বলার পরে উনি আমাকে 2 দিন পরে এসে আমাকে 30,000 টাকা জরিমানা করে যায়। এই যে তার রসিদ। ব্যক্তিগতভাবে যেটা ওনার আইনের ভিতর না সেটা উনি করতে চায়। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মামুন হোসেন। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। ওটা সিন্ডিকেট, ওটা আমি স্যারের অনুমতি পেলে আমি কথা বলবো। না, স্যারের কাছে আমি শুনি, আপনাকে জানাবো না। এসব অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে ফরিদপুর পৌরসভার প্রশাসক জানান, আমরা যাচাই করে দেখব যে অভিযোগটি সত্য কিনা। অভিযোগ যদি সত্য হয়, যদি প্রমাণিত হয়, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এই সমস্যা থেকে মুক্তি পেতে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ চায় ব্যবসায়ীরা। এমনকি তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবিও জানিয়েছে তারা। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। এবার আমাদের কৃষি। একটা সময় কেরানীগঞ্জের পেঁয়াজের সুনাম ছিল দেশ জুড়ে। রাজধানীর বাজারগুলোতে আলাদা কদর ছিল উপজেলার গোয়ালখালী, বাস্তা, বাঘাসুর, রাজাবাড়ী বিলের পেঁয়াজে। কিন্তু কেরানীগঞ্জের দ্রুত শহরায়ন এবং পেঁয়াজের অস্থিতিশীল বাজার পেঁয়াজ চাষে বিমুখ করছে এই অঞ্চলের কৃষকদের। তবে কম করে হলেও এই এলাকার মানুষ এখনো ধরে রেখেছে তাদের পূর্বপুরুষের পেঁয়াজের আবাদ। শামসুল ইসলাম সনেটের রিপোর্ট, জানাচ্ছেন মিফতাক আলী। মাঠে মাঠে দোল খাচ্ছে কালো সোনা সাদা সাদা পেঁয়াজ ফুল। শেষ মুহূর্তে ফুল পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনে আশা করছে পেঁয়াজ চাষিরা। আবহাওয়া আর পেঁয়াজের বাজার পরিস্থিতি ঠিক থাকলে পেঁয়াজ বিক্রি করে লাভবান হবেন তারা। বাজারের যে একটা দাম, সেটার কোনো সামঞ্জস্যতা নাই। আমাদের খরচ হয়ে যায় প্রায় 2500-2000 টাকা মন, আবার পাইতেছি 1500 টাকা 2000 টাকা মন। পেঁয়াজের ফলন ভালো হওয়ার কারণে মানুষ পেঁয়াজ বুনতে আছে। যদি বাজারে পেঁয়াজ ভালো হয় তাহলে মনে করেন সবাই একটা ভালো ফলন হইব। সারা বছরে আমরা যে পেঁয়াজের কাজ করতেছি, চারা লাগাইছি, চারাতে যে ফুল হয়েছে, ফুলের থেকে আবার ফিরে তুলবো, তুলে দানা হইব। তবে মৌসুমের শুরুতে পেঁয়াজ বীজ, সার এবং কীটনাশকের উচ্চ মূল্য এবং দিন দিন কৃষি জমি ভরাট হয়ে যাওয়ার দুশ্চিন্তায় পড়েছেন কেরানীগঞ্জের প্রান্তিক কৃষকেরা। বাপ দাদারা, চাচারা মনে করেন পুরানা কৃষক আমাদের এখানে, এখন ঘরবাড়ি হয়ে মনে করেন অনেক জমি কমে যাইতেছে। আমাদের এখানে আবাসিক এলাকা, তো আবাসিক এলাকার কারণে আমরা পেঁয়াজ চাষ বেশি একটা করতে পারতেছি না। আগে তো এই এলাকায় অনেক কৃষি ফসল হইতো, প্লাস পেঁয়াজও অনেক হইতো, কিন্তু দিন দিন বাজার খারাপ এবং বিভিন্ন মাটি ভরাটের জন্য কমে যাচ্ছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে। চাষের জমি রক্ষা করা গেলে পেঁয়াজের চাষ আরো বাড়বে। আগাম যে পেঁয়াজটা উত্তোলন হচ্ছে সেটাতে তারা বেশ ভালো মূল্য পেয়েছে এবং সেটাতে তারা বেশি সন্তুষ্ট। আর আশা করছি যদি আমাদের এই কৃষি জমিগুলো আমরা পুনরুদ্ধার করতে পারি তাহলে আমাদের এই পেঁয়াজের আবাদটা আরো বাড়বে। বাজার পরিস্থিতি কৃষকের আনুকূল্যে থাকলে এবং সরকারি সুযোগ সুবিধা পেলে আগামীতে পেঁয়াজ চাষ করে আরো লাভবান হবেন এই সকল চাষিরা। মিফতাক আলী, মাই টিভি।
রমজানের প্রথম দিকে মসজিদগুলোতে থাকে ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া ভিড়, তবে মাঝামাঝি সময়ে এসে তারাবির নামাজে দেখা যায় বিপরীত চিত্র। অনেকেই নিজের এবং পরিবারের সদস্যদের ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। রমজানের শিক্ষা ধারণ করতে না পারার কারণেই এমনটি হচ্ছে বলে জানান ইসলামী বিশ্লেষকরা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। রোজার শুরুতে মসজিদের সঙ্গে মুসলমানদের ওতপ্রোত সম্পর্ক থাকলেও মাঝামাঝি সময়ে এসে তারাবির নামাজের সারিতে দেখা যায় খানিকটা বিপরীত চিত্র। মসজিদ বিমুখ হয়ে মানুষজন ব্যস্ত হয়ে পড়েন শপিং মলে কেনাকাটায়। তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান বলেন, রোজার উদ্দেশ্য যখন মানুষ উপলব্ধি করতে পারে না তখন আর ইবাদত চালিয়ে যাওয়া যায় না। আল্লাহর সাথে কানেকশন বাড়ানোর দুটো সিস্টেম, দুটো পদ্ধতি। একটা হলো নামাজের মাধ্যমে, আর হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই দুটোর মাধ্যমে কেবল আল্লাহর সাথে কানেকশন বাড়ে। মানুষ যদি এই জায়গাটা মিস করে তখন আর তিনি আসলে আগ্রহটা পান না, তখন আর তার ওই জায়গাটা আগে যেরকম করেছিলেন আগ্রহ নিয়ে, ওইটা তখন তিনি হারিয়ে ফেলেন। শেষের দিকে গিয়ে তাদের আরও ইন্টেন্সিটি বাড়ত, এবাদত তাদের আরও আগ্রহ বাড়ত। এই জায়গাটা মূলত এখানে মিসিং আছে। ফলে আমরা যাদেরকে এখন যারা আছে, আপনি যে কথা বললেন, তারা করণীয় কি, আমি বলবো যে আপনারা যারা ইবাদত করেছেন, আপনার শেষের দশকে লাইলাতুল কদর আছে, শেষের দশকে ইতিকাফ আছে, শেষের দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন রাত রেখেছেন যে রাতটা এত বারাকাতপূর্ণ, সেই রাতে আমাদের গোটা বছরের সিদ্ধান্ত হবে। রোজাকে প্রকৃতভাবে ধারণ করতে পারলেই শেষের দিকে ইবাদতে আগ্রহ বাড়ত বলে মনে করেন ইসলামী বিশ্লেষকরা। যখন রমজান আসে নিজের মধ্যে একটু আবেগ কাজ করে, সে আবেগের কারণে ওনারা রমজানের প্রথম দিনগুলোতে সবার সাথে মিলেমিশে একসাথে মসজিদে যায়। যখন 2-3 দিন যাওয়ার পরে ইফতারের পরে যখন ক্লান্তি আসে, এই ক্লান্তিকে ওনারা পিছনে ফেলে ইবাদতে যে ভালোবাসার সেটা ওনাদের কাছে কমে যায়, তখন ওনারা আর মসজিদে যায় ঠিক মতো নিয়মিত যায় না। নফলগুলো যদি নাও পড়তে পারেন, ফরজটা পড়েন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন। ঠিক তেমনিভাবে আপনি যখন তারাবির নামাজ শুরু করেছেন, আপনাকে কেউ বলতেছে না যে আপনি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েন। আপনি মসজিদে যান, এশার নামাজটা পড়েন, যতটুকু সম্ভব হয় তারাবির নামাজটা পড়েন, বাট নিয়মিত পড়েন। রমজানের শেষ পর্যন্ত ইবাদতে মগ্ন থাকা এবং পরবর্তী সময়ে রোজার শিক্ষাকে ধারণ করার পরামর্শ দেন আলেম ও ইসলামী বিশ্লেষকরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রাম আয়োজনে ইনস্টিটিউট এর নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মিলাদ মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে আমির খসরু কথা বলেন। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মনজার খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাপ সভাপতি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জারে আলম, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল ইসলাম কোচি। এক একটা দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসাবে, এক একটা দিন অতিবাহিত হচ্ছে যেখানে কোনো জনগণের প্রতিনিধিত্ব নয়, এক একদিন অতিবাহিত হচ্ছে যেখানে জনগণের ফিডব্যাক নাই, জনগণের সমর্থনবিহীন কোনো দেশ, কোনো সরকার, পুলিশ আর সরকারি কর্মকর্তা দেশ চালায় না। তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত নির্বাচিত একটি সরকার, এটাই কিন্তু মূল শক্তি। আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্টের নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। শনিবার নগরীর নিতাইগঞ্জস্থ বলদেব জিয়াউর আখড়া ও শিব মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস। বক্তব্য শেষে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্টের নতুন কমিটিতে অপর্ণা দাসকে আহ্বায়ক ও জয় চৌধুরীকে সদস্য সচিব করে 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক সহ 4 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 13 দিনাজপুরের একটি দল। জানা গেছে স্কট কমান্ডার তরিকুল ইসলাম ও
ডি হাবিবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মনমতপুর ইউনিয়নে পৃথক 2 স্থানে অভিযান চালিয়ে 297 পিস টাপেন্টা ও 60 পিস ইয়াবা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রাতে উদ্ধারকৃত মালামাল সহ আটককৃতদের পার্বতীপুর মডেল থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে বিয়ে বাড়িতে গুলি চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত মন্নাক মিয়া ওরফে মনেক ডাকাতকে শনিবার রাতে বড়িকান্দি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আহত অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগমের দায়ের করা মামলায় মনেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত 3 ফেব্রুয়ারি বড়িকান্দি গ্রামে এক বিয়ে বাড়িতে গুলি চালানোর ঘটনায় বাবা ছেলে সহ 4 জন আহত হন। এই ঘটনায় সেলিনা বেগম, মনেক মিয়া সহ 8 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন। বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল বলেছেন, হঠাৎ করে কিছু মানুষ গণজাগরণ মঞ্চ শাহবাগী অ্যাক্টিভ হয়ে উঠেছে। তাদের পরিকল্পনা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ একটি মানবিক মর্যাদা, অর্থনীতি, মুক্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা, স্বাস্থ্য, শিক্ষা সহ মানুষের মৌলিক বিষয় নিয়ে রাষ্ট্র কাঠামো 31 বাস্তবায়ন করতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদা কাজ করে যাচ্ছে। শনিবার বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলাবো ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোরে ইসলামী ছাত্র শিবির সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে এই ইফতার মাহফিলে ছাত্র শিবিরের সভাপতি মাহমুদ হাসান নাইমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবির যশোর শহর শাখার সেক্রেটারি ওবায়দুল্লাহ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন শহর শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক তৌহিদুজ্জামান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল্লাহ হুসাইন বলেন, ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের উন্নত নৈতিক চরিত্র গঠন ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গঠন করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকার জন্য আহ্বান জানান। দিনাজপুরের ফুলবাড়িতে 29 বিজিবির সীমান্ত এলাকায় ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন ও ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে বিজিবি। ফুলবাড়ি 29 বিজিবির আওতাধীন চৌঠি বিওপি সীমান্তে ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন 10,870টি, ফেন্সিডিল 5 বোতল সহ নূর আলম শাহিনকে আটক করা হয়েছে। সিজার মূল্য 16,33,500 টাকা। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান 29 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার। চট্টগ্রামে নগরীতে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শনিবার চসিক জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। এ সময় তিনি বলেন, জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চসিক। ক্যাম্পেইনের বাদ পড়া শিশুদের চসিকের ব্যবস্থাপনায় চসিক পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্রে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। মেয়র আরও জানান, এবারের ক্যাম্পেইনে 5,60,000 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর জিইসি মোড়ে একটি হোটেলে আলোচনা সভা, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ ও শাহনওয়াজ ফোরকানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা আনোয়ারুল হক আজহারি এবং বিশেষ অতিথি ছিলেন ডক্টর হুমায়ুন কবির খালবি ও শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ বিভিন্ন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ একটি অভিজাত হোটেলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার দোয়া ও মোনাজাতে এ কথা বলেন তিনি। এ সরকার কখনো বিএনপি, কখনো ছাত্রদের মন জুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে। এ সরকার যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যৎ সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেও তিনি সতর্ক করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশে চলমান চুরি, ডাকাতি, হত্যা, গুম, ছিনতাই, ধর্ষণ এগুলো নয়াদিল্লির প্রেসক্রিপশনে হচ্ছে। ভারতের প্ল্যান এ ছিল শেখ হাসিনাকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা। সেটি ব্যর্থ হওয়াতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীলতা করার লক্ষ্যে রয়স্কন ও ফ্যাসিস্টদের সহযোগী সংগঠনের মাধ্যমে প্ল্যান বি বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সুবিদখালী দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট আছেন আব্দুর রহমান চৌধুরী, সভাপতি বাংলাদেশ অ্যাডভোকেট আনিসুর রহমান। বর্তমানে যে আইন শৃঙ্খলা অবনতির কথা আমরা বলছি, এটা কিন্তু ভারতের প্ল্যান বি। ছাত্র জনতার জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন বাবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ সহ অন্যান্যরা। জনতার জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে দেখেন এই স্বৈরাচারী দীর্ঘ 1.5 যুগ পর নীলফামারীর ঢাকাস্থ 2003 ব্যাচের বন্ধুরা রাজধানীর গুলশানের আভিজাত একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে। এ সময় দেশের গুরুত্বপূর্ণ নানা পেশায় জড়িত থাকা সকল বন্ধুরা একসাথে ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। দীর্ঘদিন পর বন্ধুরা একে অপরকে কাছে পেয়ে খুশিতে মেতে ওঠে। সবার প্রত্যাশা একটাই, বন্ধুত্ব স্বার্থের না হয়ে বিপদের হাতিয়ার হোক। গাজীপুরের গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরের মোল্লা কনভেনশন সেন্টারে ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। গাজীপুরে শ্রীপুরে জুট ব্যবসা কেন্দ্র করে ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ও কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার ধনুয়া বড়চেলা গ্রামে একটি স্পিনিং কারখানায় কাভার্ড ভ্যানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে সেখানে কয়েকটি ককটেলও বিস্ফোরণ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল জানান, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।